Hi everyone, welcome to all of you once again to Biology World. আজ আমরা ক্লাস 11 এর চ্যাপ্টার নাম্বার 9 বায়োমলিকিউলস চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। আজ আমরা এর ফার্স্ট টপিক হাউ টু অ্যানালাইজ কেমিক্যাল কম্পোজিশন এইটা কমপ্লিট করব। এখানে তো টোটাল রয়েছে তোমাদের 9টা টপিক, তো 9টা ভিডিও আসবে পরপর। তো প্রত্যেকটা ভিডিও খুব পরপর তোমরা দেখবে, তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমরা জানবো হোয়াট ইজ বায়োমলিকিউলস। চ্যাপ্টারের নামই তোমাদের বায়োমলিকিউলস। তো বায়ো মিন্স লিভিং অ্যান্ড মলিকিউলস তো মলিকিউলসই হয়। তো বায়োমলিকিউলস কারা? কোনো একটা লিভিং টিস্যুর মধ্যে যে আমরা অর্গানিক কম্পাউন্ডসগুলো দেখতে পাই তাদেরকে আমরা বলবো কি বায়োমলিকিউলস। কারণ কোনো লিভিং টিস্যুর মধ্যে তোমরা বিভিন্ন ইনঅর্গানিক কম্পাউন্ডস ইনঅর্গানিক এলিমেন্টসও দেখতে পাবে, তাদেরকে আমরা বায়োমলিকিউলস বলবো না। কার্বন কন্টেইনিং যে সমস্ত কম্পাউন্ডসগুলো রয়েছে অর্গানিক কম্পাউন্ডসগুলো রয়েছে তাদেরকে আমরা কি বলবো বায়োমলিকিউলস বলবো। ফর অ্যান এক্সাম্পল আমরা ফ্যাটকে বলবো বায়োমলিকিউলস, কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইডস, নিউক্লিওসাইড, এদেরকে আমরা বলবো বায়োমলিকিউলস। বাট নাইট্রোজেন, ফসফরাস, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, NaCl, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, এগুলোকে আমরা ইনঅর্গানিক সাবস্টেন্স বলি, রাইট? তো তোমরা যদি এখানে তোমাদের একটা ফার্স্ট প্যারাগ্রাফে দেওয়া রয়েছে যে দেয়ার ইজ এ ওয়াইড ডাইভার্সিটি ইন লিভিং অর্গানিজম ইন আওয়ার বায়োস্ফিয়ার, তো আমাদের বায়োস্ফিয়ারে প্রচণ্ড রকমের বৈচিত্র্য দেখতে পাওয়া যায় লিভিং অর্গানিজমের। তাহলে সমস্ত প্রকার লিভিং অর্গানিজমের ক্ষেত্রে কি সেম টাইপের কেমিক্যালস দেখতে পাওয়া যায়, মিন্স এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস দেখতে পাওয়া যায়? তো এটা জানার জন্য আমাদেরকে কেমিক্যাল অ্যানালাইসিস করতে হবে। এছাড়াও তোমরা যদি একটা আর্থ ক্রাস্টকে দেখো এবং একটা প্ল্যান্ট টিস্যু, অ্যানিমাল টিস্যু বা মাইক্রোবিয়াল পেস্টের মধ্যে যে কনস্টিটিউয়েন্টগুলো দেখো, তাহলে সেখানে দেখবে যে সেম টাইপের এলিমেন্টস পাওয়া যাচ্ছে। মিন্স একটা প্ল্যান্ট টিস্যুর মধ্যে যে ধরনের কম্পাউন্ডসগুলো পাওয়া যায়, এলিমেন্টসগুলো পাওয়া যায়, একটা আর্থ ক্রাস্টের মধ্যেও সেম এলিমেন্টস তোমরা দেখতে পাবে, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। তাহলে ডিফারেন্স কি? দেয়ার ইজ নো সাচ ডিফারেন্স। এনসিআরটি স্পষ্টত বলেছে দেয়ার ইজ নো সাচ ডিফারেন্স, বাট রিলেটিভ অ্যাবান্ডেন্স কিছুটা ফারাক হয়। রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন অ্যান্ড লিভিং অর্গানিজমের ক্ষেত্রে বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু ইন আর্থ ক্রাস্ট। তো এবার আমরা জানবো যে কোনো একটা লিভিং টিস্যুর মধ্যে কী কী ধরনের অর্গানিক কম্পাউন্ডস রয়েছে। তার জন্য আমরা করব কি কেমিক্যাল অ্যানালাইসিস। তো কিভাবে করা হয়? তো কোনো একটা লিভিং টিস্যুর মধ্যে বা লিভিং অর্গানিজমের মধ্যে কোন ধরনের অর্গানিক কম্পাউন্ডসগুলো রয়েছে তার জন্য আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করি। তো স্টেপসগুলো কী কী হয় কেমিক্যাল অ্যানালাইসিসের? ফার্স্ট স্টেপস হচ্ছে আমাদেরকে একটা ফ্রেশ টিস্যু নিতে হবে। তো ফ্রেশ টিস্যু আমরা নিতে পারি কোনো ভেজিটেবল অথবা কোনো পিস অফ লিভার। তোমরা আদার্স কিছু নিতে পারো, তোমরা হার্ট নিতে পারো। তো লিভার কোথা থেকে পাবে? ধরো কোনো একটা গোটের লিভার নিলে বা কোনো একটা চিকেনের লিভার নিলে। অ্যান্ড ভেজিটেবল হিসেবে তোমরা কোনো পাতা নিতে পারো, তার গাছের পাতা। যে কোনো একটা লিভিং থিংস তোমাদেরকে নিতে হবে, লিভিং টিস্যু তোমাদেরকে নিতে হবে। তারপর সেটাকে কি করতে হবে? গ্রাইন্ড করতে হবে ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের সাহায্যে, মর্টার অ্যান্ড পিস্টলের সাহায্যে। এখানে মর্টার হবে, MORTAR, মর্টার। তো মর্টার অ্যান্ড পিস্টলের সাহায্যে সেটাকে ভালোভাবে গ্রাইন্ড করতে হবে। মর্টার অ্যান্ড পিস্টল কি? এই যে তোমরা এইরকম একটা জিনিস, একটা পাত্রের মতো, বাটির মতো, এবং এর উপরে একটা বড় ডান্ডা থাকে যেটা দিয়ে তোমরা কোনো কিছুকে পেশাই করো। তো গ্রাইন্ড করা মানে কি? পেশাই করা। তো এখানে কি করবে? লিভিং টিস্যুটাকে নিয়ে নেবে, সেই সঙ্গে একটুখানি ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড নিয়ে নেবে। ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড কি? CCl3COOH, 3টে কার্বন তাই ট্রাইক্লোরো, মানে 3টে ক্লোরিন তাই ট্রাইক্লোরো, অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড COOH। যাই হোক, তো ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের সাহায্যে তোমরা এটাকে ভালোভাবে গ্রাইন্ড করবে। তো এটাকে ভালো করে পেশাই করবে। তো পেশাই করার পরে কি হবে? একটা থিক স্লারি তৈরি হবে। তো 3 নম্বর পয়েন্ট কি? একটা থিক স্লারি আমরা পাবো। এটা বেশ গাঢ় গাঢ় জিনিস পাবে। তোমরা যে কোনো ধরনের সাবস্টেন্সকে যদি ভালো করে পেশাই করো তাহলে এরকম পাবে। তোমরা ঘরে এটা করে দেখবে, ওকে? তো একটা লিভিং টিস্যু নিয়ে নেবে, পাতা নিয়ে নেবে, গাছ থেকে কিছু পাতা ছিঁড়বে এবং সেটাকে মর্টার পিস্টলের সাহায্যে ভালোভাবে পেশাই করবে। সেই সঙ্গে ট্রাইক্লোরো অ্যাসিড দিয়ে দেবে। তার ফলে একটা থিক স্লারি তৈরি হবে, এরকম একটা গাঢ় গাঢ় একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তারপর কি করবে? একটা যে কোনো পাত্র নেবে, যে কোনো একটা, তার উপরে একটা ফানেল দিয়ে দেবে। ফানেল মিন্স এখানে কোনো চিজ ক্লথ বা কোনো কটন যার মধ্যে পোর রয়েছে, তার সাহায্যে এটাকে ভালোভাবে স্ট্রেন করতে হবে, ছাঁকতে হবে, ছাঁকনির সাহায্যে ছাঁকতে হবে। তো ছাঁকার ফলে কি হবে? কিছু সাবস্টেন্স রয়েছে যেগুলো নিচে চলে আসবে, অর্থাৎ ছাঁকনি দিয়ে ছেঁকে নিচে চলে আসবে,
এবং কিছু রয়েছে যারা ওপরে থেকে যাবে, এই পোরগুলোর ওপরে থেকে যাবে। তো কারা আসবে নিচে? যারা ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের সাহায্যে মানে ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে ভালোভাবে সলিউবল হয়েছিল তারা নিচে চলে আসবে, এবং যারা সলিউবল হয়নি তারা নিচে ওপরে থেকে যাবে। তো এই যে অ্যাসিড সলিউবল পুলে দু রকমের আমরা ফ্র্যাকশন পাচ্ছি, অর্থাৎ স্ট্রেন করার পর আমরা দু রকমের ফ্র্যাকশন পাচ্ছি, একটা অ্যাসিড সলিউবল পুল আর একটা হচ্ছে অ্যাসিড ইনসলিউবল পুল। অর্থাৎ যারা অ্যাসিডে সলিউবল হয়, যারা নিচে চলে আসে তাদেরকে আমরা বলবো অ্যাসিড সলিউবল পুল বা ফিল্ট্রেট, কারণ ফিল্ট্রেশনের মাধ্যমে এটা নিচে চলে এসেছে। আরেকটা পাবো আমরা কি অ্যাসিড ইনসলিউবল পুল বা রিটেন্টেড, অর্থাৎ যারা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচে চলে আসতে পারেনি তাদেরকে আমরা বলবো রিটেন্টেড। ওকে, এবারে এই রকম কেমিক্যাল অ্যানালাইসিস করার পরে আমরা দেখব কি যে অর্গানিক কম্পাউন্ডসগুলো, যে অ্যাসিড সলিউবল পোলে যে অর্গানিক কম্পাউন্ডসগুলো 1000 টাইপসের অর্গানিক কম্পাউন্ডস পাওয়া যেতে পারে। এগুলোকে বিভিন্ন রকমের অ্যানালাইসিস টেকনিক রয়েছে কোনো পার্টিকুলার অর্গানিক কম্পাউন্ডসটাকে অবটেন করার জন্য। সেগুলো যদি আমরা পারফর্ম করাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 1000 টাইপসের অর্গানিক কম্পাউন্ডস প্রেজেন্ট রয়েছে। তাহলে বোঝা গেল যে কোনো লিভিং টিস্যু থেকে আমরা কোনো অর্গানিক ম্যাটারকে কীভাবে আইসোলেট করতে পারি, এক্সট্রাক্ট করতে পারি এবং সেটাকে অ্যানালাইসিস করতে পারি। তো অ্যানালাইসিস করার পর কি দেখা গেছে, সেখানে পাওয়া যায় বিভিন্ন রকমের অর্গানিক কম্পাউন্ডস, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডস, নিউক্লিক অ্যাসিড, এইগুলো। আচ্ছা, এখানে ওয়াটার অ্যান্ড আয়ন্স এগুলো কিন্তু ইনঅর্গানিক। তো তোমাদের একটা টেবিল দেওয়া রয়েছে, সেই টেবিলে বলে দেওয়া রয়েছে কোনো কম্পোনেন্ট এবং তাদের কতটা পার্সেন্টেজ রয়েছে। যেমন প্রোটিনের পার্সেন্টেজ তোমরা যদি কোনো সেলের মধ্যে দেখো তাহলে 10 to 15% প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে 3%, লিপিডস থাকছে 2%, নিউক্লিক অ্যাসিড থাকে 5 to 7। তো এটাকে তোমরা যদি ডিক্রিজিং অর্ডারে সাজাও তো প্রথমে থাকবে তোমাদের প্রোটিন, তারপরে থাকবে তোমাদের নিউক্লিক অ্যাসিড, তারপর থাকবে তোমাদের কার্বোহাইড্রেট, তারপরে হচ্ছে লিপিড। তো PNCL এভাবে মনে রাখবে, প্রোটিন, নাইট্রোজেন, কার্বোহাইড্রেট অ্যান্ড লিপিডস। তো এইভাবে মনে রাখবে। অ্যান্ড যদিও এগুলো ইনঅর্গানিক কম্পাউন্ডস, ওয়াটার অ্যান্ড আয়ন্স, বাট এরা কিন্তু সেলের একটা ম্যাক্সিমাম অ্যামাউন্টটাকে কভার করে। যেমন 70 to 90% তোমরা ওয়াটার দেখতে পাবে, আয়ন্স খুব কম থাকে, 1% থাকে। ঠিক আছে, তো এবং এই যে আয়ন্সগুলোকে আমরা আইসোলেট করতে পারি আরেকটা এক্সপেরিমেন্টের সাহায্যে, তাকে আমরা বলি ডিস্ট্রাকটিভ এক্সপেরিমেন্ট। অর্থাৎ কোনো লিভিং টিস্যুকে নিয়ে আমরা বার্ন করবো এবং সেখান থেকে আমরা বিভিন্ন কেমিক্যাল কম্পোজিশন দেখবো যে কী কী ধরনের ইনঅর্গানিক কম্পাউন্ডস পাওয়া যাচ্ছে। তো আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করে অর্গানিক কম্পাউন্ডসগুলো পেলাম, ডিস্ট্রাকটিভ এক্সপেরিমেন্ট করে আমরা বিভিন্ন ইনঅর্গানিক সাবস্টেন্স যে সেলের মধ্যে রয়েছে সেটাকে পেতে পারি। তো কী করা হয় ডিস্ট্রাকটিভ এক্সপেরিমেন্টে? ফার্স্টে তো আমরা ডিস্ট্রাকটিভ এক্সপেরিমেন্ট থেকে কী পাই? ইনঅর্গানিক কম্পাউন্ডস এবং এলিমেন্টসগুলো পাই। ফাইন্ড আউট দ্য ইনঅর্গানিক এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস আমরা ডিস্ট্রাকটিভ এক্সপেরিমেন্ট করি। তো স্টেপসগুলো কী কী হয়? তো ফার্স্ট স্টেপ হচ্ছে প্রথমে একটা স্মল অ্যামাউন্ট অফ লিভিং টিস্যু নিয়ে নাও, যেমনটা আমরা কেমিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে করেছিলাম। এটাকে ভালোভাবে শুকনো করো যাতে করে ওয়াটার সমস্ত কিছু এভাপোরেট করে যায়। যাতে সানবার্ন করতে পারো বা ভালো করে কোথাও এমন তাপে রেখে দাও যেখান থেকে ওয়াটার সমস্ত, এমন তাপ দাও যাতে করে ওয়াটার সমস্ত ভেপার হয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, তো যখন আমরা ফ্রেশ টিস্যু নেই, লিভিং টিস্যুটা ফ্রেশ অবস্থায় নেই, তখন ওর যে ওয়েট তাকে আমরা বলি ওয়েট, এবং ওটাকে ভালোভাবে ড্রাই করে নেওয়ার পর যখন সমস্ত ওয়াটার এভাপোরেটস হয়ে যায় তখন তাকে আমরা বলি ড্রাই ওয়েট। ওকে, তো ড্রাই হয়ে যাওয়ার পর আমরা এরপর কি করব, ওটাকে বার্ন করব টিস্যুটাকে, মানে পুড়িয়ে দেবো, তাপের সাহায্যে আমরা এটাকে ভালোভাবে পুড়িয়ে দেবো। তো পুড়িয়ে দেওয়ার ফলে কি হবে? কম্বাশন রিয়াকশন হবে, মানে যখন অক্সিজেন আসবে তো লিভিং টিস্যুর মধ্যে যে সমস্ত কার্বন কম্পাউন্ডসগুলো ছিল তারা অক্সিজেনের সাথে রিয়েক্ট করে কার্বন ডাইঅক্সাইড হিসেবে বেরিয়ে চলে যাবে। তো রয়ে যাবে তোমাদের কি? কেবলমাত্র ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টসগুলো। তো কার্বন কম্পাউন্ডসগুলো অক্সিডাইজ হয়ে বেরিয়ে গেল, ওয়াটার তো আগেই ইভাপোরেট করে গেছিলো, এবার থাকছে কেবল তোমাদের ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্ট। তো রিমেইনিং যেটা থাকে তাদেরকে আমরা অ্যাশ বলি, তোমরা ছাই জানো সমস্ত, এদেরকে আমরা ছাই বলি বা অ্যাশ বলি। তো এই অ্যাশের মধ্যে যদি আমরা অ্যানালাইসিস করি দেখা যাবে যে অনেক রকমের ইনঅর্গানিক কম্পাউন্ডস পাওয়া যাচ্ছে বা ইনঅর্গানিক এলিমেন্টস পাওয়া যাচ্ছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফসফেট, অ্যাটসেট্রা। এরপর যদি আমরা এলিমেন্টাল অ্যানালাইসিস করি, যে প্রত্যেকটা এলিমেন্টসের জন্য আলাদা আলাদা বিভিন্ন টেকনিক্স রয়েছে,
সেটা পারফর্ম করালে দেখা যাবে যে এর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন এগুলো প্রেজেন্ট রয়েছে। তো একটা ছক দেওয়া রয়েছে তোমাদের এলিমেন্টসের এবং পার্সেন্টেজ অফ ওয়েট আর্থ ক্রাস্ট অ্যান্ড হিউম্যান বডিতে কীরকম থাকে। দেখো হাইড্রোজেনের অ্যামাউন্ট তোমার হিউম্যান বডিতে বেশি থাকে, কারণ আমরা প্রথমেই যেটা দেওয়া রয়েছিল তোমাদের বলা হয়েছিল যে কি কার্বন অ্যান্ড হাইড্রোজেনের যেটা রিলেটিভ অ্যামাউন্ট সেটা আর্থ ক্রাস্টে বেশি থাকে, লিভিং টিস্যুতে বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু আর্থ ক্রাস্ট। তো হাইড্রোজেনে দেখো এখানে 0.14, এখানে 0.5 মানে 50, তো হিউম্যান বডির ক্ষেত্রে বেশি। তারপর কার্বনের যদি দেখো তোমরা 0.03, সেখানে হিউম্যান বডির ক্ষেত্রে কত রয়েছে 18.5। অক্সিজেনের ক্ষেত্রে দেখো 46.6, এখানে রয়েছে 65%। তো রিলেটিভ অ্যাবান্ডেন্স কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলোর বেশি হয় ইন লিভিং টিস্যু অ্যাজ কম্পেয়ার টু আর্থ ক্রাস্ট। তোমাদেরকে এগুলো মনে রাখতে হবে যে কোন মানে ডিক্রিজিং অর্ডারে বা ইনক্রিজিং অর্ডারে এদেরকে মনে রাখতে হবে যে কোনটা কত রকম পার্সেন্টেজে রয়েছে। পার্সেন্টেজ না মনে রাখতে পারলেও মোটামুটি ডিক্রিজিং ইনক্রিজিং অর্ডারে মনে রাখবে কোনটা কোথায় বেশি, এগুলো তো ভালো করে এই ছকটা মনে রাখবে তোমরা, এই ছকটা ভালো করে মনে রাখবে। তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন অ্যান্ড এর সাথে জুড়ে নিতে পারো যে সালফার, এইগুলো বেশি থাকে লিভিং টিস্যুর ক্ষেত্রে, লিভিংয়ের ক্ষেত্রে এগুলো বেশি থাকে। আর নেগলিজেবল কোনটা, সিলিকন নেগলিজেবল থাকে হিউম্যান বডির ক্ষেত্রে, ওকে, অ্যান্ড কার্বন নেগলিজেবল থাকে আর্থ ক্রাস্টের মধ্যে। এইটুকুই করলে হবে। আর এটা CNR রাও থেকে অ্যাডাপ্ট করে নেওয়া হয়েছে, কেমিস্ট্রি ইউনিভার্সিটি প্রেস, হায়দ্রাবাদ। ওকে, আচ্ছা, আমরা যে লিভিং টিস্যুর ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ এক্সপেরিমেন্ট করেছিলাম সেখান থেকে বিভিন্ন ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্ট পেয়েছিলাম। সেই ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টসগুলো কোনগুলো, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ওয়াটার। কম্পাউন্ডস কোনগুলো পেয়েছিলাম, NaCl অ্যান্ড ক্যালসিয়াম কার্বনেট, ফসফেট, সালফেট এগুলো। তো এটাই ছিল তোমাদের ফার্স্ট টপিক, দ্যাট ইজ হাউ টু অ্যানালাইজ কেমিক্যাল কম্পোজিশন অফ আ লিভিং টিস্যু। এরপরে নেক্সট ভিডিওগুলোতে আমরা প্রাইমারি, সেকেন্ডারি মেটাবোলাইটস, বায়োম্যাক্রোমলিকিউলস, প্রোটিনস কনসেকিউটিভ যেগুলো রয়েছে সেগুলো কভার করব। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো। টাটা, বাই।